আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি জ্যামিতি ক্লাস এর উপর কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা জ্যামিতির কিছু বেসিক জিনিস শিখব, যেগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন জ্যামিতিক প্রমাণ, উপপাদ্য, এক্সট্রা জ্যামিতির প্রমাণ এগুলো করতে আমাদের অনেক হেল্পফুল হবে। তো আমরা শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নটা বলা আছে, এখানে 4টা অপশনে 4টা বাহু দেওয়া আছে ত্রিভুজের। যেমন প্রথমে কত আছে 5, 6, 7, 5, 7, 14, 3, 4, 7, 2, 4, 8। বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। আমরা যদি এই ম্যাথমেটিক্যাল এই জ্যামিতিক প্রবলেমটা সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব। আমাদের এখানে আমরা একটা সূত্র প্রমাণ করে এসেছি, উপপাদ্য, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়ে তৃতীয় বাহুর সমান কিংবা তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়, তাহলে ওই 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। আমরা যদি অপশনগুলি একটু চেক করি, যেমন কতে আছে 5, 6, 7। তো আমরা যদি একটু দেখি, এখানে 5 যোগ 6 যোগ করলে 11, যা 7-এর থেকে বেশি। তারপরে 6 যোগ 7 যোগ করলে 13, যেটা 5-এর থেকে বেশি। আবার হচ্ছে এখানে 6 যোগ 7, 5 যোগ 6, দেন হচ্ছে 5 যোগ 7 ইকুয়াল টু 12, এটা হচ্ছে 7-এর থেকে বেশি। তাহলে আমরা দেখলাম ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি এখানে তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়েছে, সুতরাং এখানে আমার এটা সঠিক হবে। এটা সঠিক, 5, 6, 7 এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন বাকিগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আমরা একটু দেখি কেন সম্ভব নয়। আমরা যদি একটু চিন্তা করি যে এটা কেন সম্ভব হবে না, এর ব্যাখ্যাটা হচ্ছে এই। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি 5 যোগ 7 যোগ করলে 12, যেটা তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়ে গিয়েছে। সুতরাং এই 3টি বাহু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। আমরা জানি ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। যদি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান অথবা তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়, তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। সুতরাং এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। দেন আমরা যদি পরেরটা চেক করি, গতে আছে এখানে 3 যোগ 4, দ্যাটস ইকুয়াল টু 7 তৃতীয় বাহুর সমান। আমরা বলছি যদি দুটো বাহুর অর্থাৎ একটা ত্রিভুজের দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তারপরে নম্বর এখানে বলা আছে, সেটা হচ্ছে 2 যোগ 4, দ্যাটস 6, এটা হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা ছোট, সুতরাং এটা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নের যে অ্যান্সারটা সেটা পেয়ে গেছি। 5, 6, 7 এই বাহু 3টি দ্বারা আমি ত্রিভুজ গঠন করতে পারবো, কিন্তু বাকি 3টি অপশন দ্বারা ত্রিভুজ গঠন করতে পারবো না। বাট এখানে মনে রাখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান অথবা তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়, তাহলে ওই বাহুগুলো দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, আমাদের 1 নম্বর প্রবলেম আমরা সলভ করে ফেলেছি। দেন আমরা যদি একটু 2 নম্বর প্রবলেম সলভ করি, বলা আছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বস্তুকোণদ্বয়ের বিয়োগফল কত। সমবাহু ত্রিভুজ, আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, আবার কোণভেদে ত্রিভুজও আবার 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার কী কী? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো আমাকে এখানে বলা আছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বস্তুকোণদ্বয়ের বিয়োগফল কত। তাহলে ধরে নেই এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বাহু সমান হওয়ার কারণে প্রত্যেকটা কোণ সমান হয়, সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। অর্থাৎ সমবাহু ত্রিভুজের
প্রত্যেকটি বাহু সমান, দেন প্রত্যেকটি কোণও সমান, এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি করে। তাহলে এটা আমাকে জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমান। এখন বলা হলো সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, যেমন আমি বিসি বাহুকে যদি এই দিকে বর্ধিত করি, আবার বিসি বাহুকে যদি এই দিকেও বর্ধিত করি, যেমন এদিকে করলাম সিডি পর্যন্ত, এদিকে করলাম বিই পর্যন্ত, যদি আমি উভয় দিকে বর্ধিত করি লাইক দিস, এটা এখন রেখাংশ হয়ে গেছে, রশ্মি হয়ে গেছে। ওকে রশ্মি, কারণ একটা বিন্দু ফিক্সড আর একটা হচ্ছে চলমান। এই ধরনের আমরা এই ধরনের এই রেখাকে আমরা রেখা বলতে পারবো না, এটা রেখাংশ, কারণ একটা বিন্দু ফিক্সড, সরি এটা হচ্ছে রশ্মি, একটা বিন্দু ফিক্সড কিন্তু বাকি অংশটা চলমান, তাহলে এটা হচ্ছে রশ্মি। আর আমরা জানি রশ্মির দৈর্ঘ্য মেজারমেন্ট করা যায় না, রেখার দৈর্ঘ্য মেজারমেন্ট করা যায় না, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য মেজারমেন্ট করা যায় লাইক দিস। কীভাবে? যেমন এটা হচ্ছে একটা রেখা, আমি রেখাকে কিভাবে প্রকাশ করব? আমি রেখাকে প্রকাশ করব লাইক দিস, এটা দুই দিকে চলমান, অর্থাৎ যখন একটা রেখাকে এরকম দুটো অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তখন বুঝতে হবে এই রেখাটি চলমান, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ এখান তখন এটা কিন্তু তখন আর দৈর্ঘ্য মাপা যাবে না, কারণ এটা অসীম, দুই দিকে চলতেছে, দুই দিকে সমানভাবে চলতেছে। বাট যদি আমি এখান থেকে একটা অংশ কেটে নেই, রেখার একটা অংশ কেটে নেই এরকম, তখন এটার দৈর্ঘ্য মাপা যাবে, তখন এটাকে আমি বলবো রেখাংশ। আবার এখানে একটা বিন্দু হলো ফিক্সড, আরেকটা বিন্দু হচ্ছে চলমান, অর্থাৎ একটা বিন্দু স্থির কিন্তু বাকি বিন্দুটা চলমান, অসীম দূরত্ব যেটা চলতেছে, এই ক্ষেত্রেও এটার দৈর্ঘ্য বের করা যাবে না, তাহলে এটাকে আমি তখন বলি রশ্মি। তাহলে এটা হচ্ছে আমার রেখা, এটা হচ্ছে আমার রেখাংশ, আর এটা হচ্ছে আমার রশ্মি। আমরা যখন ফিজিক্সের আলোক অধ্যায় পড়ি, আলোর প্রতিফলন প্রতিসরণ, তখন এই জিনিসগুলো আমাদের খুব বেশি কাজে লাগে। সুতরাং আমরা এই প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বস্তু কোণদ্বয়ের বিয়োগফল কত। তাহলে আমরা একটা বাহুকে বর্ধিত করলাম, বিসি বাহুকে দুই দিকে বর্ধিত করছি, ডি বরাবর এবং এখানে ই বরাবর। আমি জাস্ট এখানে যেহেতু বাহু বলেছে, আমি অ্যারো চিহ্ন না দিলেই সবচেয়ে বেটার হয়, কারণ এটার দৈর্ঘ্য মেজারমেন্ট করা যায় না। আমি এটাকে বাহু নিয়ে, বাহু যেহেতু এটা রেখাংশ, আমি কল্পনা করে দিলাম। এখন বহিস্থ করলে কোণ দ্বয়ের বিয়োগফল, দ্যাট মিনস হচ্ছে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণকে আমরা বলি বহিস্থ কোণ। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এখানে আর একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো বহিস্থ কোণের বিয়োগফল কত? খুব মজার ব্যাপার, এখানে দুইভাবে করা যায় প্রমাণটা। আমরা জানি এখানে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ মিলে তাদের যে যোগফল, তারা হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। কীভাবে সম্পূরক কোণ? আমরা জানি যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটি সম্পূরক কোণ বলে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, অটোমেটিকলি এই কোণটা হয়ে যাবে আমার 120 ডিগ্রি, কারণ যেহেতু তারা সরল কোণ। আবার এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। আচ্ছা, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেসও বের করা যায়, আমরা শেষটার সূত্রটা বলে দিচ্ছি, এবং এটা এক্সট্রা একটা প্রমাণও আছে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ জ্যামিতির বইতে, সাধারণ গণিতের জ্যামিতি বইতে একটা প্রমাণ আছে এক্সট্রা জ্যামিতিতে। সেখানে বলা আছে যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস আমি এখানে এই যে বিসি বাহুকে যখন ডি পর্যন্ত বর্ধিত করলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে লাইক দিস। সেই বহিস্থ কোণটা কি? সে বহিস্থ কোণটা হচ্ছে আমার এখানে এসিডি। এই বহিস্থ কোণটা হচ্ছে আমার এসিডি। আমার এই সূত্র বলতেছে যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এটার সাথে যেই কোণটা আছে এই কোণটা বাদে বাকি দুটোর যোগফলের সমান হবে। দ্যাট মিনস ইট উইল বি, এটা হচ্ছে এ কোণ প্লাস বি কোণ, এই দুটোর যোগফলের সমান। এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 60 ডিগ্রি। তাহলে যদি আমি বসাই তাহলে 60 প্লাস 60 দ্যাটস উইল বি 120 ডিগ্রি। তাহলে আমরা দুইভাবে দেখলাম, এটার মান তখন হয়ে যায় 120 ডিগ্রি। এখন আমাকে বলছে আমি এসিডির মান পেয়ে গেলাম, অনুরূপভাবে আমি এখান থেকে এ বি ই এর মানও পাবো 120 ডিগ্রি। কিন্তু আমার কাছে জানতে চাইছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল, তার মানে এসিডি থেকে এ বি ই এর বিয়োগফল কত? তাহলে 120 থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ যেহেতু বিয়োগফল, তাহলে 120 থেকে 120 বিয়োগ করে দিব, তখন আমি পেয়ে যাব হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটু দেখাই, দ্যাট মিনস এসিডি মাইনাস এ বি ই সমান 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দ্যাটস ইকুয়াল টু
0 ডিগ্রি। এই হলো আমার অ্যান্সার। এটা হলো 2 নম্বরটার জন্য। ওকে, এবার আমরা 3 নম্বর প্রবলেমটা একটু সলভ করব। এখানে 3 নম্বর প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি, কিভাবে এটা করা যায়। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের আমরা যদি একটু দেখি, ত্রিভুজটা যদি আঁকি, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটাকে নাম দিয়েছে তারা PQR এবং এটাকে S পর্যন্ত বর্ধিত করা আছে। এখানে দুটো কোণ দেওয়া আছে, একটা কোণের মান হচ্ছে এখানে 30 ডিগ্রি, আর একটা কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে চিত্রে RPS অর্থাৎ RPS এই কোণটার মান কত ডিগ্রি, এই কোণটার মান কত ডিগ্রি। একটু আগে আমরা একটা সূত্র পড়েছি, ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বস্তু কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এটার সাথে যে কোণটা আছে সেটা বাদে বাকি দুটোর যোগফলের সমান। তাহলে সূত্র যদি আমি লিখি, তাহলে আমি জাস্ট এই সূত্র অনুসারে আমি লিখতে পারবো RPS ইকুয়াল টু হচ্ছে এখানে আমার এটার বাদে যেটা আছে সেটা বাদে, অর্থাৎ Q প্লাস R, দ্যাট ইজ কিউর মান হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি, আর এর মান হচ্ছে আমার 40 ডিগ্রি। সুতরাং এ দুটো যোগ করলে হয় আমার 70 ডিগ্রি। সুতরাং এখানে RPS এর মান হচ্ছে আমার 70 ডিগ্রি। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি তো এখানে এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি জানি, কিন্তু আমি এটা 180 ডিগ্রি জানলে কী হবে, আমি এটা তো জানি না। তখন সেটা আবার বের করার আরেকটা প্রক্রিয়া আছে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এখানে 70 ডিগ্রি আছে, তাহলে এইভাবেও করা যেতে পারে। তাহলে বাকি কোণটা কত হবে, বাকি কোণটা হবে 110 ডিগ্রি। তাহলে এই পুরাটা একটা সরল কোণ, তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে 70, সেভাবেও করা যেতে পারে। তাহলে আমি দুইভাবে এটার অ্যান্সারটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। সুতরাং আমার এটার অ্যান্সারও শেষ। এবার আমরা আমাদের 4 নম্বর যে প্রবলেমটা, এটা একটু সলভ করতে চাচ্ছি। আমাদের 4 নম্বর প্রবলেমটা আমরা একটু সলভ করব, কিভাবে এটা করা যেতে পারে। আমরা একটু প্রবলেমটা একটু দেখি। এখানে আমাদের 4 নম্বর প্রবলেমটা একটু আমাদের এখানে দরকার হবে খুব। বলা আছে এখানে এটাকে আমরা কি বলবো, এটা একটা ট্রাফিজিয়াম, আবার এটা কি, এটা একটা ট্রাফিজিয়াম, কারণ এটা সমান্তরাল, এই দুইটা বাহু তির্যক। আমরা জানি হচ্ছে যদি কোনো চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং বাকি দুটো বাহু যদি তির্যক হয়, তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলি ট্রাফিজিয়াম। সুতরাং এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দুটো ট্রাফিজিয়াম আছে, এখানে ABFE একটা ট্রাফিজিয়াম, CDFE আর একটা ট্রাফিজিয়াম। বাস আমাদের এই তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা মানগুলো এখন বের করতে চাচ্ছি। তারা বলেছে AB সমান্তরাল EF সমান্তরাল CD, AB হচ্ছে EF এর সমান্তরাল, আবার CD এর সমান্তরাল, এবং বলা আছে BDটা CDর উপর লম্ব। ফার্স্ট কোয়েশ্চেন কেউ বলছে AEF এর মান কত, AEF তার মানে কোন মানটা বের করতে বলছে আমাকে, এই মানটা বের করতে বলছে। একদম ইজি প্রবলেম। কিভাবে, কারণ যেহেতু এই BD CDর উপর লম্ব, তাহলে আমি অবশ্যই বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটা 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা ইজিলি বের করা যায়। তাহলে আমরা ইজিলি বের করতে পারি। ক নম্বরের প্রবলেমটা ইজিলি সলভ করা যাচ্ছে। সেটা হলো আমি এখানে 360, আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে ABFE এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমি যদি A কোণ বিয়োগ করে দেই, দেন যদি আমি B কোণ বিয়োগ করে দেই, দেন যদি আমি F কোণ বিয়োগ করে দেই, তাহলে আমি টোটাল পেয়ে যাব আমার যেই কাঙ্ক্ষিত ভ্যালুটা, সেটা ছিল কি, আমার কাঙ্ক্ষিত ভ্যালু ছিল AEF। দ্যাট মিনস আমি AEF এর মানটা পেয়ে যাব, AEF। তাহলে একটু বের করি। দ্যাট মিনস এটা হলো 360 ডিগ্রি, এর মানটা তারা উল্লেখ করে দিয়েছে 120 ডিগ্রি, বির মান হচ্ছে আমার 90 ডিগ্রি, আবার F এর মানও আমার 90 ডিগ্রি। দ্যাট মিনস এখানে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 300 ডিগ্রি, দ্যাট মিনস আমি পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার প্রথম প্রশ্নটার অ্যান্সার আমি পেয়ে গেলাম। এটার অ্যান্সার হচ্ছে আমার এখানে 60 ডিগ্রি। আমি প্রথম অ্যান্সারটা পেয়ে গেছি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি ইচ্ছা করলে পরবর্তীতে মানগুলো আবার আমার ব্যবহার করা লাগতে পারে, এই জন্য আমি লিখে রাখলাম। সেটা হয়ে গেল আমার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার আসি আমাদের 2 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে, সেই 2 নম্বরে কী বলা আছে, খ BFE। ও এটা তো নর্মালি আমাদের করার দরকার নেই,
আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে এটা লেখা আছে, এটা 90 ডিগ্রি, সুতরাং এটা হয়ে গেল। দ্যাট ইজ CF। কোনটা? CEF। এই কোণটা কত ডিগ্রি? CEF এর মানটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি? এখানেও ঠিক তাই। আমরা যদি এখানে CEF, এটা হচ্ছে গ নাম্বারের প্রবলেম, অর্থাৎ আমরা যদি CEF এর মান বের করতে চাই, CEF গ, এখানে CEF এটার মান কত ডিগ্রি? যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 150 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা জানি একটা চতুর্ভুজের, সেটা যেরকম চতুর্ভুজই হোক না কেন, সামন্ত্রিক কিংবা ট্রাফিজিয়াম কিংবা রম্বস কিংবা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র, সবগুলোর 4 বাহুর যোগফল আমি 360 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি থেকে এই যে 3টা নোন ভ্যালু, অর্থাৎ 3টা কোণের মান আমি জানি, সেই 3টা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমি কী পাবো? দ্যাট মিনস অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল হচ্ছে এখানে D, দেন অ্যাঙ্গেল হচ্ছে F। আমরা এখানে অবশ্য পরিচয়গুলো দিলে ভালো হয়। বলতে তো এই কোণটাকে বোঝায়, এই জন্য আমি বলে দিব এখানে CDFE চতুর্ভুজে। আমরা এখানে পরে ডিফাইন করবো এটা সামুদ্রিক না ট্রাফিজিয়াম, এর জন্য চতুর্ভুজ বলে দিব। এইভাবে লিখে তারপর আমরা মানগুলো বসাবো। দেন সি কোণের মান হচ্ছে আমার এখানে 150 ডিগ্রি, ডি কোণের মান হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি, দেন এফ কোণের পরিমাণ হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি। তাহলে আসতেছে কত? 360 ডিগ্রি। 90 হচ্ছে আমার 180, দেন 150, 0 8 5 13 3 হাতের এলো 1 3 330 ডিগ্রি। তার মানে এখানে আমার শুধুমাত্র CEF, আমি কি ভুল করেছি কিনা ক্যালকুলেশনে, দ্যাট মিনস 150 90 90, তাহলে 9 9 180 50, 0 8 5 13 330, তাহলে ওকে 30 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম আমার CF এর ভ্যালুটা হচ্ছে অনলি 30 ডিগ্রি। এরপর আমাকে বের করতে বলা হলো, আমাকে বলা হয়েছে যে CEG, কোনটা? CEG, অর্থাৎ এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমাকে এইটা বের করা হয়তো বা আমার জন্য একটু কঠিন হতে পারে। আমরা দেখি যে এইটা কিভাবে আমি এখানে বের করব, আমার এই মানটা কিভাবে আমি বের করব। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে গহ নাম্বার। আমি গহ নাম্বারটা কিভাবে সলভ করব। আমরা দেখতে পাচ্ছি আমি এখানে এই মানটা জানি, এইটা জানি। এখানে CEGর মানটা আমি জানি হলো, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। দ্যাট মিনস এই দুটো মিলে কত হয়ে যায়, অর্থাৎ এখানে আমি পেয়েছি AEF। আমি কিন্তু AEF এর মান বের করে ফেলছি আগেই। দ্যাট মিনস AEF এটার মান পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 60 ডিগ্রি, অর্থাৎ AEF এর মান, এই মানটা পাইছে 60 ডিগ্রি। দেন এবার পেলাম হচ্ছে কোনটা? CEF। দেন আবার এখন পাইলাম CEF। এই CEF এর ভ্যালু হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে আমি যদি বলি জাস্ট এই দুটোর যোগফল কত, এখন একটা অঙ্কে মানে এই মানটা আমাকে চেয়েছে লাস্টের ভ্যালুতে, অর্থাৎ আমি যদি এখান থেকে CEF বের করতে বলছে আবার CEF, আচ্ছা আমরা পরে আসতেছি এটা। অর্থাৎ এখানে আমি যদি এই দুটো যোগ করি, কোন দুটো? এটা আর এটা, তাহলে কি পাবো? আমি এটা যোগ করলে পাচ্ছি, অর্থাৎ এখানে AEF প্লাস হচ্ছে CEF ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটার উপর লম্ব। প্রমাণ এরকম আসতে পারে যে দেখাও যে EC বাহুর উপর লম্ব, পরীক্ষা আসতে পারে এরকম চিত্র রেখে দিয়ে একটা প্রমাণ করতে বলা হলো যে দেখাও যে এইটা CE বাহুর উপর লম্ব। তাহলে আমরা দেখতে পেলাম এই দুটার যোগফল যখন 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমি এখান থেকে বলতে পারবো একটা আমার সুন্দর প্রমাণ হয়ে গেল এখান থেকে, AE লম্ব হচ্ছে আমার CE। ওকে, তাহলে আমার এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? কারণ এই পুরোটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে আমি CEG পেয়ে যাব কত ডিগ্রি? তাহলে আমি যদি একটু লিখি, অর্থাৎ এখানে CEG, এই কোণটার মান হবে আমার এক সরল কোণ থেকে আমি বিয়োগ করে দিব এই দুটোর যোগফল। এই দুটোর যোগফল কি? দ্যাট মিনস এখানে AEF প্লাস CEF, এই দুটো যদি যোগ করে দেই তাহলে কি পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার এখন আমি পেয়ে গেছি CEG। তাহলে CEG 90
আর CEF আমার ওমো নাম্বারে কী চেয়েছে, তাহলে এটা হলো আরেকটা প্রমাণ। আমি এবার ওমো নাম্বারটা করে ফেলি। আমার ওমো নাম্বারটা ছিল আমি যেটা বললাম সিইজির মানটা আমার করতে বের করতে বলছে, তাহলে সিইজির মানটা পাইলাম আমি 90 ডিগ্রি। পরীক্ষা আসতে পারে, এটা আমরা নিজের থেকে বানিয়ে দিয়েছি, এটা বইতে ছিল না, আমরা যে প্রবলেমটা নিয়েছি বইয়ের প্রবলেম, এইভাবে দিতে পারে পরীক্ষায়। তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করবো, এটা আবার 90 ডিগ্রি হয়ে যাবে। দেন এবার ওমো নাম্বার যেটা CEF, অর্থাৎ CEF প্লাস হচ্ছে CEG, এই দুটোর যোগফল কত? আমরা CF এর মান কি বের করেছি কিনা? CF এর মান বের করেছি 30 ডিগ্রি, প্লাস CEGর মান বের করেছি কিনা? ওকে, CEGর মান বের করেছি আমরা 90 ডিগ্রি, দেন 90 প্লাস 30 দ্যাট মিনস 120 ডিগ্রি। সুতরাং আমরা এটার মান পেয়ে গেলাম হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা মান এভাবে জ্যামিতিক বেসিক দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। এভাবে আমরা আশা করি প্রিয় SSC পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণী যারা অধ্যয়নরত সবারই এইভাবে জ্যামিতিক বেসিক জ্ঞানগুলো বৃদ্ধি করার জন্য আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল প্রতিটি মুহূর্তেই আমরা হাজির হব বিভিন্ন রকম এরকম বেসিক অঙ্ক, বা এখানে দেখা যাচ্ছে যে এমসিকিউ সলভ করলে অনেক সময় দেখা যায় অনেক বেসিক নলেজ আমাদের এনরিচড হয়, আমাদের বেসিক নলেজ বেড়ে যায়। যার কারণে আমরা এই এমসিকিউ সলভের মাধ্যমে প্রথমে আমাদের এই প্রবলেমগুলো সলভ করে আমরা আমাদের যেই উপপাদ্য বা এক্সট্রা জ্যামিতিক যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ রান করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।